সুতরাং তিস্তার পানি, বন্দুকের ভাষায় তিস্তার পানি আমরা নিয়ে আসবো। বন্দুকের ভাষায় কথা বলে আমরা আমাদের সমস্ত অধিকার আদায় করবো। আমরা সীমান্তে তোমরা যদি কোনো কেউ হত্যা করো, আমরা ওখান থেকে কেউ আসছে তার ব্যাপারে আমরা কিন্তু কঠিন ব্যবস্থা নেব। এরকম বার্তা ক্লিয়ার। তোমার দেশে ওদের হেলিকপ্টার আসবে, মিয়ানমারের হেলিকপ্টারকে কেন ফেলে দেবেন না আপনারা? মিয়ানমারের হেলিকপ্টার ঢুকছে, বাংলাদেশ সেনাবাহিনীর দরকার ছিল, ভূপাতিত করে হেলিকপ্টারকে ফেলে দেওয়া দরকার ছিল, তখন তারা স্যালুট করতো আপনাকে। কুটে দিছে কেন আমাদেরকে? হ্যাঁ, যুদ্ধের একটা অংশ হচ্ছে আলোচনা, এবং আপোষের একটা অংশ হচ্ছে যুদ্ধ। আপোষের একটা অংশ হচ্ছে যুদ্ধ, যুদ্ধের একটা অংশ হচ্ছে আপোষ। আপনি আমার শত্রু, আপনার সাথে আমার লড়াই হবে, মারামারি গোলাগুলি হবে, কিন্তু একটা পর্যায়ে আপনার সাথে আমি আপোষ করবো। আপনার সাথে আমি আপোষ করতে চাই, কিন্তু একটা পর্যায়ে আমি সামরিক পন্থা আমি কিন্তু ফেরত দেবো। আমি আপনাকে ছবিগুলো দেখা যায়, আমাদের সৈনিকরা সিলুট করে এদেরকে, এরা মুড নিয়ে দাঁড়িয়ে থাকে বিএসএফ এর বাহিনীরা। আমি রিমান্ডে ছিলাম, রিমান্ডে আমাকে এই এসপি শাহাদত, এডিশনাল এসপি, সে আমাকে লাঠি দিয়ে মেরেছে, আঘাত করেছে, স্টাম্প দিয়ে। সবচেয়ে বেশি আঘাত করেছে। আমার জীবন 50 বছর বয়স, আমাকে কেউ এত জোর আমাকে পিটাইনি। কিন্তু আল্লাহর কসম, আমি কিন্তু তাকে বদন শত্রু মনে করি না। একটা পাগল, উন্মাদ, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছিল, হয়তো ক্যামেরায় পুলিশে ঢুকছে, এগুলোকে মাফ করা যাবে। এই সন্ত্রাসী মাসুম, এই কিন্তু গুলি করছে আমাদেরকে। শাহরিয়ার কবির কিন্তু আমাকে পিটাই নাই, সে লাঠি দিয়ে আমাকে আঘাতও করে নাই। এবং আমার এমনও জানা যায় হারুনকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলে প্রকাশ্যে সে কিছু বলছে। কিন্তু সে পুরো মুসলিম, বঙ্গীয় মুসলিম পুরো কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য সব রকম চক্রান্ত করছে। এখন যে পুলিশ আমাকে মেরেছে সে আমার বড় শত্রু, নাকি যে আমার পুরো জাতিকে ধ্বংস করার যে মাস্টার প্ল্যান তৈরি করেছে সে আমার বড় শত্রু? ভূ রাজনৈতিক বিষয়টা হলো, যেটাকে ইংরেজিতে জিও পলিটিক্যাল বিষয় বলা হয়, অথবা এটাকে বলতে পারেন আপনি স্ট্র্যাটেজিক একটা বিষয় হচ্ছে সামরিক শব্দ, এটা হচ্ছে সামরিক পরিভাষায় বলা হয়, এটাকে রাজনৈতিক পরিভাষায় কৌশলগত বিভিন্ন ভাষায় বলা হয়। ভূ রাজনীতির বিষয়টা হলো, আমি একবার খুব সাদামাটাভাবে বলতেছি, একটা হলো দেশীয় পরিমণ্ডলে সমস্যাগুলো, আওয়ামী লীগ, বিএনপি, মিলিটারি, ইসলামিক দল, কমিউনিস্ট দল, এখানকার সমস্যাগুলো, এখানকার রাজনৈতিক সমস্যা, এখানকার সাংস্কৃতিক সমস্যা, অর্থনৈতিক বিষয়গুলো দেশীয় পরিমণ্ডলে। আর এই দেশটা পার্শ্ববর্তী যখন কয়েকটা রাষ্ট্র যখন একসাথে হয় আশেপাশের, তখন সেটাকে বলা হয় রিজিনুয়াল, আঞ্চলিক সমস্যা। এটাকে অঞ্চল, অঞ্চল মানে এটা জাতীয় পরিমণ্ডল থেকে একটু বাইরে কয়েকটা জাতিকে ধারণ করে যে অঞ্চলটা গঠিত হয়, বা কয়েকটা দেশকে নিয়ে। তো ভূ রাজনীতি বলতে অনেক সময় এই আঞ্চলিক বিষয়টাকে বোঝানো হয়। এর উপরে যেটা সেটা হচ্ছে গ্লোবাল, মানে বৈশ্বিক। আমাকে আজকে বৈশ্বিক সংকট নিয়ে বলতে বলা হয়নি, যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বৈশ্বিক চ্যালেঞ্জটা কী হতে পারে। এই আলাপটা সম্পূর্ণ একটা ভিন্ন আলাপ। এই আলাপে এখানে বিশাল একটা আলাপ চলে আসবে, এখানে অনেক বড় আলাপ, এবং যেটা আমরা আমাদের দাওয়াতের মিশনের একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সকলে জানেন। কিন্তু এখানে আজকে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আন্তর্জাতিক থ্রেটটা আমাকে বলতে বলা হয় না, আমাকে বলা হয়েছে ভূ রাজনৈতিক থ্রেটটা কি। অর্থাৎ বাংলাদেশের বাইরে, বাংলাদেশ ভূখণ্ডের বাইরে যে কয়েকটা রাষ্ট্র আছে, বিশেষ করে ভারত এবং একদিকে মায়ানমার, এবং নিকটবর্তী রাষ্ট্রে আছে এখানে চীন এবং পাকিস্তান। তো সার্কের রাষ্ট্রগুলো যদি আমরা বলি, সেটা খুব ভূ রাজনীতির অংশ বলতে পারি। সার্ক যেহেতু জিয়াউর রহমানের এখানে ভূমিকা ছিল, ইসলামী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভূমিকা ছিল, সে ভারতের চক্রান্তে এই সংগঠনটাকে, এই ভূ রাজনৈতিক সংস্থাটাকে অনেকটা বিলুপ্তের মতো হয়ে গেছে জিনিসটা। তো সার্কে কিছু রাষ্ট্রকে পরবর্তী যুক্ত করা হয়েছে, এখানে আফগানিস্তানে ছিল। এই ভূ রাজনৈতিক অঞ্চলের পরিধি কতটুকু, এটা বলা যাবে না যে 2টা রাষ্ট্র মিলে হবে, 3টা রাষ্ট্র মিলে হবে। এটা আসলে প্রভাব প্রতিপত্তি নিয়ে কিন্তু এটা কথা। একসময় চায়নাকে আমরা কোনো ম্যাটারে মনে করি না, কিন্তু চায়না এখন একটা ফ্যাক্টর বাংলাদেশের। তাহলে এখন ভূ রাজনীতির কথার মধ্যে চীন এখন 1 নম্বরে চলে আসবে, ভারতের পরে। হ্যাঁ, কোনো এক সময় আমরা মায়ানমারকে একদম গণনার মধ্যে আনি নি, গণনার মধ্যেই মায়ানমারকে আনা হয় নাই। এগুলো আমার চোখের সামনে হয়েছে বিষয়গুলো। মায়ানমার অত্যন্ত একটা কাপুরুষ, ভীতু, অসভ্য, নষ্ট একটা রাষ্ট্র ছিল, পিছিয়ে যাওয়া একটা রাষ্ট্র ছিল। কিন্তু মায়ানমার কিন্তু পরবর্তী একটা ফ্যাক্টর হয়ে গেছে সামরিক শক্তির মাধ্যমে। আবার এখন অরাজকতা এবং গৃহযুদ্ধের মাধ্যমে মায়ানমার একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, এবং ওখানকার অরাজকতাগুলো, গৃহযুদ্ধের বিষয়টা বাংলাদেশকে প্রভাবিত করতে পারে, পাহাড়ি অঞ্চলগুলোকে। সেজন্য এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, ভূ রাজনীতির এটা নির্দিষ্ট কোনো পরিসীমা নেই।
এটা আঞ্চলিক নানান পরিবর্তন, আঞ্চলিক নানান ঘটনা প্রবাহের মাধ্যমে এটা তার সীমারেখা নির্ধারণ করে নেবে। আমার বয়স এখন 50 বছর। আমি আজ থেকে 25 বছর আগে যেটা দেখেছি সে ভূ রাজনৈতিক আলাপ আর আজকের ভূ রাজনৈতিক আলাপ একরকম হবে না। ধরুন আমি 20-25 বছর আগে যেটা দেখছি মায়ানমারের প্রশ্নে, ওদিক থেকে কোনো থ্রেট আমাদের জন্য ছিল না। সুতরাং আমাদের ভূ রাজনৈতিক আলাপে, আঞ্চলিক আলাপে মায়ানমারের বিষয়টা আমাদের অনেক পরের বিষয়। কিন্তু আজকে কিন্তু মায়ানমারের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এই মায়ানমার আর্মির কাউন্টারে আরেকটা শক্তি দাঁড়িয়েছে, সেটা হলো আরকান আর্মি, এবং যে আর্মিকে পশ্চিমা শক্তি সহ আঞ্চলিক শক্তিগুলো তাকে সাহায্য করতেছে। এবং ভারত ইসলাম প্রশ্নে এই শক্তির সাথে যুক্ত হয়ে আগামী দিনে তারা বাংলাদেশের বিরুদ্ধে তারা কিন্তু আক্রমণ করতে পারে। মাথায় রাখবেন কথাগুলো, আশঙ্কাগুলো। তো প্যাটার্নটা পাল্টে যাচ্ছে, আলোচনার সীমানার পরিধিও পাল্টে যাচ্ছে। এটা বাতাসের গতিধারা কিন্তু ভূ রাজনীতির আলাপটা এভাবে পরিবর্তন হবে। 20 বছর আগের ভূ রাজনৈতিক আলাপ, 30 বছর আগের ভূ রাজনৈতিক আলাপ, 50 বছর আগের ভূ রাজনৈতিক আলাপ আর আজকের ভূ রাজনৈতিক আলাপ কিন্তু হুবহু কিন্তু একরকম হবে না। আসেন এবার আমি আমার মূল পয়েন্টগুলো বলে কথা শেষ করে দিচ্ছি। কেন ভূ রাজনৈতিক আলাপটা আজকে প্রেক্ষাপট দরকার, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে কেন ভূ রাজনৈতিক আলাপটা দরকার? আমাদের এই যে আমার মোহতারাম ভাই এনামুল হক মাদানী সাহেব অর্থনীতির আলাপ করতে চেয়েছিলেন, কিন্তু সময় পান নাই। এইভাবে আরও অন্যদের ভিন্ন ভাই হেলাল পুকুরি আলোচনা করতে চেয়েছিলেন। আবার অনেকে সংক্ষেপ আলোচনা তাদের মেসেজটা দিতে পেরেছেন তারা, আলহামদুলিল্লাহ। আপনারা তো আমাদের আলোচকদের আলোচনা সন্তুষ্ট আছেন সবাই, ঠিক না? মেসেজ তো পেয়েছেন আপনারা, কিছু মেসেজ আসছে এখানে। তো এখানে আমি আমার যে আলোচনা, এই আলোচনার মধ্যে মেসেজটা ধরার চেষ্টা করবেন আপনারা। এখানে আমি আপনাদেরকে বক্তব্য দিয়ে স্লোগান নেওয়া, ঠিক ইয়ে নেওয়া, এটার জন্য কিন্তু দাঁড়ায় নেই। এটা সেমিনার, এটা একটা ক্লাস। এখানে মেসেজটা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের সবাইকে বিষয়বস্তু আলাদা করে দেওয়া হয়েছে, প্রত্যেকের বিষয়বস্তু আলাদা। সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকে হয়তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে বিষয়টাকে ওইভাবে হয়তো সামনে হয়তো সবাই আনতে পারেননি, কিন্তু আপনাদেরকে মেসেজটা ধরে নিতে হবে। বক্তা তার সময়ের স্বল্পতার কারণে, বিভিন্ন কারণে হয়তো তিনি তার পুরো বক্তব্য দিতে পারেননি, কিন্তু আপনি মেসেজটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ধরুন ওনার বক্তব্য থেকে আপনি অর্থনৈতিক মেসেজটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু আমার ব্যক্তিগত সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা আছে। আপনারা আবারও দেখুন এই শিরোনামটা, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ, এখানে এতটুকু লেখা আছে। আর আমাদেরকে বলা হয়েছে বিষয়ে যে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করুন। এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা কি? বাংলাদেশ বিনির্মাণ, আগামী দিনের রিমেকিং, রিফরমেশন অফ বাংলাদেশ এবং ভূ রাজনীতি, এই বিষয়টা আমার ভাইয়েরা আজকের রাতটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ রাত। আপনি মনে করবেন না যে একটা বিজয় অর্জন হয়ে গেছে, আমরা এখন থেকে বছর বছর আমরা এইভাবে শুক্রবার আসে, এখানে ছুটির দিনে বিশেষবার আসে, আমরা এখানে আলোচনা করতে পারবো। আরব দেশের বসন্ত বিপ্লব আপনারা সকলে জানেন, বসন্ত বিপ্লব, এটাকে জেসমিন বিপ্লব বলা হয়, এটাকে আরব দেশের। এটা কিন্তু প্রত্যেকটা দেশের প্রতি বিপ্লব ঘটে গেছে, কিন্তু এটার উল্টা প্রবাহ হয়েছে। ফলাফলটা সিরিয়াতে উল্টা হয়েছে, ফলাফলটা তিউনিসে উল্টা হয়েছে, ফলাফলটা মিশরে উল্টা হয়ে গেছে, লিবিয়াতে কিছুটা আমাদের বিপ্লবী ভাইরা মুজাহিদ ভাইরা ভারসাম্য মানার চেষ্টা করতেছে, প্রায় এলাকাতে ফলাফলটা উল্টো হয়ে গেছে। বাংলাদেশেও ছাত্র জনতার, ছাত্র সমাজের এই বিপ্লবটা কিন্তু কোনো উল্টা ফলাফল কিন্তু বই আনতে পারে। আমি সাবধান করে দিচ্ছি, এটা সতর্ক করতেছি আপনাদেরকে। কি করতে পারে, কেমন হবে, সাবধান থাকবেন সবাই, চোখ কান খোলা রাখবেন সবাই, বুঝার চেষ্টা করবেন পড়াশোনার সময়। ভূ রাজনীতির আলাপটা আজকের পয়েন্টে হাসিনা মুক্ত বাংলাদেশে, হাসিনা রেজিম মুক্ত বাংলাদেশে নতুন এক বাংলাদেশ কেমন হবে এটা সবার কাছে অস্পষ্ট। আত্মবিশ্বাস নিয়ে বলতেছেন ডক্টর ইউনূস যে আমি এটা ভালো কিছু উপহার দিব, কিন্তু ওনার একার পক্ষে কিন্তু সেটা সম্ভব না। আর উনিও কি ওনার নির্দিষ্ট, আসলে ওনার নিজস্ব এজেন্ডাটা কি ডক্টর ইউনূস সম্পর্কে আমি ভালো করে জানি। উনি নিজে একটা দল করতে চেয়েছিলেন, উনি নিজে আবার সেই এজেন্ডা থেকে পিছিয়ে আসছেন। আর অন্য বিষয়গুলো আমি বিতর্কের খাতিরে আমি বলতে চাই না। তবে অবশ্যই আমি এটা ঘোষণা দিতে পারি, একটা মন্দের ভালো আমরা তার কাছ থেকে আশা করতে পারি। এই মন্দের ভালো আমাদের জন্য আরও ভালো হবে নাকি আরও খারাপ হবে, সেটা নির্ধারণ করে এই অডিয়েন্সের উপরে, আমাদের উপরে। যদি আমরা আমাদের নিজস্ব অবস্থান তৈরি করতে পারি, আমরা পাহারাদারি ভূমিকা রাখতে পারি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে, যদি ওনার কোনো অন্য এজেন্ডা থাকে পশ্চিমা প্রকল্পের, সেটা আমরা বাস্তবায়ন হতে আমরা দিব না কোনো দিনও।
স্মার্টলি আমরা সেটা হ্যান্ডেলিং করবো ইনশাআল্লাহ আজিজ। আর যদি ভালো ভালো যে দিকগুলো উনি করবেন সেগুলোতে আমরা সহযোগিতা করব। আমাদের বয়ানটা রেডি করতে হবে। যাই হোক, আমি স্পেসিফিক কথায় আসি। ভূরাজনৈতিক বাস্তবতার ভূরাজনৈতিক এই শিরোনামটা আমাদের আজকের সময়ের জন্য কেন গুরুত্বপূর্ণ, কি জন্য গুরুত্বপূর্ণ? যেহেতু আগামী ভবিষ্যৎটা আমাদের জন্য একটা অন্ধকার। কি হতে যাচ্ছে বাংলাদেশে? আমি কিছুক্ষণ আগে বলেছি প্রতি বিপ্লব, কাউন্টার বিপ্লব একটা পরিবর্তন হতে পারে, সেটা কাউন্টার বিপ্লব বলি, কাউন্টার পরিবর্তন বলি। এই ক্ষেত্রে আশঙ্কাগুলোকে বন্ধ করার জন্য, ছিদ্রগুলো বন্ধ করার জন্য আপনাকে চোখ কান খোলা রেখে দেশের ভিতরের পরিস্থিতি যেমন আপনাকে বুঝতে হবে। যেমন আমরা মাজার ভাঙাকে আমরা সমর্থন করি নাই, মাজারের শিরককে আমরা প্রত্যাখ্যান করেছি, এবং আমরা এটাও চিহ্নিত করে দিয়েছি এই মাজারগুলো ছিল ফ্যাসিজমের, স্বৈরতন্ত্রের দূষর ছিল তারা, এটা আমরা বলেছি। আমরা মন্দিরও ভাঙতে দিই নাই, একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য প্রতিষ্ঠার পক্ষে আমরা ছিলাম দেশীয় পরিমণ্ডল, এটা আমরা সাকসেস হয়েছি আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু ভূরাজনীতির আঞ্চলিক যে সংকটগুলো চলতেছে এখন, ভারত, মায়ানমার, চায়না এবং আরও দূরে গেলে আমেরিকা, তো এই ভূরাজনৈতিক সংকটগুলো কোনো নতুন কোনো প্রতিবিপ্লবের ক্ষেত্র তৈরি করবে কিনা, এক্ষেত্রে একদম ভেরি ভেরি শর্টকাট, একদম শর্টকাট মেসেজটা হলো আমার এক বাক্যে, সেটা হলো এখন থেকে আপনারা আপনাদের বয়ান পাল্টাবেন। এখন থেকে সেটা হলো এখানে যে থ্রেটটা আছে সেই থ্রেটটা হচ্ছে একমাত্র ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং না একমাত্র বলবো না আমি, আঞ্চলিক ক্ষেত্রে একমাত্র ইন্ডিয়ার পক্ষ থেকে। আপাতত এই মুহূর্তে চায়নার পক্ষ থেকে আমাদের জন্য ওইরকম প্রচণ্ড হুমকি যেটা আমাদের অস্তিত্বকে বিনাশ করবে ওইটা এখন নাই। আপাতত মায়ানমারের পক্ষ থেকেও এই মুহূর্তে ইমিডিয়েটলি এমন কোনো হুমকি নেই যেটা আমাদের অস্তিত্বকে বিনাশ করতে পারে। কিন্তু বরাবরই আমি যার নাম নিয়েছি যে রাষ্ট্রের, তার পক্ষ থেকে একটা বড় হুমকি রয়েছে, এটা ভূরাজনৈতিক বাস্তবতায়। ডক্টর মনিরুজ্জামান একটা বই লিখেছেন, এই বইয়ের সাথে আপনার একমত হতে পারেন, নাও হতে পারেন, ওনাকে অনেকেই সিআইএর এজেন্ট বলে থাকে, কিন্তু এটা তো বাস্তব। তিনি একজন জাতীয় অধ্যাপক ছিলেন, তিনি তার নিরাপত্তা বিশ্লেষণ বইয়ে তিনি লিখেছেন যে বাংলাদেশের উচিত ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য আমেরিকার সাথে একটা সামরিক চুক্তিতে চলে যাওয়া। দুটো কথা বলেছেন, এই দুটো কথাকে আমরা অর্ধেক সমর্থন করব। ভারতীয় আগ্রাসনের যে ঝুঁকি, ওখান থেকে রক্ষা পাওয়ার দরকার। এই ক্রাইসিসটাকে ডক্টর মনিরুজ্জামান যেভাবে চিহ্নিত করেছেন, এই জায়গায় আমরা একমত, এবং সকল বুদ্ধিজীবীদেরকে ডক্টর মনিরুজ্জামানের ভাষায় এই জায়গায় একমত হতে হবে সবাইকে। উনি এটা সলিউশন করেছেন আমেরিকার সাথে একটা সামরিক চুক্তিতে বাংলাদেশকে আবদ্ধ হয়ে ভারতের ঝুঁকি থেকে, ভারতের এই সম্ভাব্য থ্রেট থেকে আমাদের সুরক্ষা করা, এই জন্য তিনি সলিউশন করেছেন আমেরিকার সাথে সামরিক চুক্তি। এই মনিরুজ্জামান সাহেব মারা গিয়েছেন, ওনার বইটা অনেক পুরনো হয়ে গেছে, এখন কিন্তু নতুন শক্তি হিসেবে চায়নার সামনে চলে আসছে। তাহলে মনিরুজ্জামান যেটা বলছেন তার চেয়ে আরো বেটার একটা সলিউশন আসছে যে আমরা চায়নার সাথে একটা ভারসাম্য করতে পারি। আমরা তাদের সাথে আমাদের আদর্শিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিরোধটা, সাংস্কৃতিক বিরোধটা ওই রকম না যেটা ভারতের সাথে। তো এবার আমরা একদম রাজনৈতিক বিশ্লেষণের কথা বাদ দিয়ে একদম যদি আকীদার জায়গায় যদি আমরা আসি, আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আমরা মনে করি কোরআনে কূটনীতি নেই, কোরআনে অর্থনীতি নেই, কোরআনে ভূ রাজনীতির বয়ান নেই। এটা আমাদের চরম অজ্ঞতা, চরম একটা আমাদের গবেষণার ব্যর্থতা আমাদের, এবং আমাদের চিন্তার এটা অসুখ। কারণ আমাদের পারিপার্শ্বিকতা আমাদের সামনে অক্সফোর্ড, ক্যামব্রিজকে এবং আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারের ব্যবস্থাকে এমনভাবে আমাদের পারিপার্শ্বিকতায় পাশে এটা জড়িয়ে গিয়েছে যে আমরা এই আমাদের যে একটা চিন্তা কাঠামো তৈরি হয়েছে তার প্রভাবে, পারিপার্শ্বিকতার প্রভাবে, গ্লোবাল পারিপার্শ্বিকতার প্রভাবে যে চিন্তা কাঠামো তৈরি হয়েছে, এর বাইরে আমরা কোনো কিছু চিন্তাও করতে পারি নাই। আল্লাহ পাক চিহ্নিত করে দিয়েছেন শত্রু, চিহ্নিত করে দিয়েছেন যে তোমাদের প্রধান শত্রু হচ্ছে ইহুদিরা, এরপর হচ্ছে কারা? মুশরিকরা। তার মানে এরপর খ্রিস্টানদের কথা আল্লাহ পাক বলেছেন যে তারা শত্রুতার ইয়ের মধ্যে তারা আরো পরে, এবং তাদের মধ্যে একটা কল্যাণ এবং মঙ্গলজনক ফিরে আসার একটা দিক কিন্তু আছে। এবং শেষ পর্যন্ত এই পৃথিবীর সংঘাতময় এই পৃথিবী, মুসলিমের সাথে রক্তক্ষয়ী যে সংঘাত চলতেছে, খ্রিস্টান, ইহুদি, মুসলমান ভার্সেস, এই লড়াইটা কিন্তু সমাপ্তি ঘটবে খ্রিস্টানরা ইসলামের দিকে রিভার্ট হওয়ার মাধ্যমে জাতীয়ভাবে, আর ইহুদিরা সকলে মুসলমানদের হাতে মারা যাওয়ার মাধ্যমে। তো আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি,
আমাদের জন্য আমাদের থ্রেট, আমাদের হুমকিটা ওইভাবে আমাদেরকে চিহ্নিত করতে হবে যেইভাবে আরব দেশের মুজাহিদিনরা, হামাস যেইভাবে তাদের থ্রেটকে তারা চিহ্নিত করতে পেরেছে। সমস্ত আরব দেশ তাদের প্রধান থ্রেট মনে করে ইসরায়েলকে, নাকি ইরানকে মনে করে, তারা ইসরায়েলকে মনে করে। ইরানও কিন্তু অনেক দুষ্ট, এবং এটা নিয়ে আমার আলাপ আছে। কিন্তু শত্রু মিত্রের ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার নির্ণয় করতে হবে। আমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করব, সবাইকে আমার ভালো লাগে অডিয়েন্সে, কিন্তু একজনকে আমার অগ্রাধিকার দিতে হবে, নির্ণয় করতে হবে। সবাই সমান বন্ধু হতে পারে না। ঠিক তদ্রূপ শত্রুর বেলায়ও সবাই কিন্তু সমান শত্রু নয়, সবাই সমান শত্রু। এখন আপনাকে অগ্রাধিকার নির্বাচন করতে হবে যে কে আগের আমার শত্রু, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন। শত্রু হিসেবে তোমরা আগে ইহুদিদেরকে তোমরা আগে ধরবা, এরপরে মুশরিকদেরকে। সুতরাং বাংলাদেশের বর্তমান যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা একটা ইতিবাচক পরিবর্তন, কিন্তু ভূরাজনৈতিক সংকট তৈরি হয়ে এই পরিবর্তনটা পাল্টা নতুন কোনো পরিবর্তন সৃষ্টি হয়ে এটা ধূলিসাৎ হতে পারে। এটা অভ্যন্তরীণ পরিমণ্ডলের বিষয়টা আমাকে দেওয়া হয়নি, সেটা আমি বলতেছি না যে অভ্যন্তরীণ কী কী সমস্যা হতে পারে আমি বলতেছি না। আমাকে যেহেতু বলতে বলা হয়েছে ভূরাজনৈতিক থ্রেট, সেজন্য আমি আপনাদেরকে বলছি বরাবরই সবাই আপনারা সতর্ক থাকবেন। এই বিজয়টা যেন কোনো ভূরাজনৈতিক নতুন কোনো সংকট দিয়ে এটার জন্য আবার যেন বিপর্যয়ের মুখোমুখি না হয়। সেই ভূরাজনৈতিক সংকটকে আপনাকে চিনতে হলে আপনাকে 4টা দেশকে সামনে রাখতে হবে আপনাকে। 1 নম্বরে ভারতকে, 2 নম্বরে আমেরিকাকে, 3 নম্বরে চায়নাকে, 3 নম্বরে মায়ানমারকে, 4 নম্বরে চায়নাকে। আমি একদম আমাদের সম্পর্কের এটা সিরিয়াল করে দিয়েছি। আমি বন্ধুত্বের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি সিরিয়াল হবে এরকম। এটা স্পষ্ট কথা না বললে হয় না, অনেকে কূটনৈতিক কথাগুলো স্পষ্ট বলতে চায় না। কৌশলগত মিত্রতার জায়গায় এখানে আমাদেরকে কৌশলগত মিত্রতা, এটা কিন্তু সিরতের শিক্ষা। এখানে আমরা আমেরিকাকে আগে রাখবো নাকি আমরা চায়নাকে আগে রাখবো? ধরুন এই বাংলাদেশে একসময় হোটেল শেরাটন বিক্রি করে দেওয়ার কথা ছিল। হোটেল শেরাটন কার কাছে বিক্রি করবে? এটা সৌদি চায়নার কাছে বিক্রি করবে নাকি এটা আমেরিকা বা অন্য কারোর কাছে যাবে? তা আমি এই মুহূর্তে নামটা মনে নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রফেসর, ইনি আবার ডানপন্থী প্রফেসর। দুষ্টগুলোর কথা মনে আছে আমার, ডানপন্থী প্রফেসর, খুব ভালো লাগতেন তিনি বলছেন আমরা যদি বাংলাদেশের সম্পদগুলো যদি সৌদি আরবের কাছে বিক্রি করি, এমনকি চীনের কাছে বিক্রি করলে এটা অতটুকু ক্ষতি হবে না যতটুকু ক্ষতি এটা ভারত বা আমেরিকা বা অন্য পাশ্চাত্য শক্তির কাছে বিক্রি করলে। সুতরাং একটা ক্যাটাগরি এখানে আছে। এই ক্যাটাগরি কে আমার আগের শত্রু এবং কে আমার পরের শত্রু, এই শত্রুদের ক্যাটাগরি নির্ণয় করা, এটা যেমন আমার এটা পলিটিক্যাল সায়েন্সের বিষয়, এটা রাজনৈতিক জ্ঞানের বিষয়, সাথে সাথে এটা কিন্তু আকীদার বিষয় কিন্তু এটা। সুতরাং বাংলাদেশে আজকে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা স্মার্ট একটা এখানে অডিয়েন্স এবং একটা রাজনৈতিক একটা এখানে টার্ম, রাজনৈতিক এখানে শিরোনাম আসছে। এখানে আবার কোরআন শরীফের আয়াত কিসের? আবার এখানে আবার আকীদার বয়ান কিসের? এখানে আবার সিরাত কিসের? এখানে আবার নবী কোরআন সুন্নাহ আবার কি? কোরআন সুন্নাহ বাংলাদেশের নিরাপত্তার রক্ষা কবচ, সিরাত আমাদের নিরাপত্তার রক্ষা কবচ। এই বাঙালি জাতি অতীতে যারা ছিল এই দেশকে ডুবিয়েছে, বিগত 16 বছরে যারা এই দেশকে ডুবিয়েছে, ধ্বংস করেছে, আপনি পয়েন্টটাকে ঠিক করেন না। কি কারণে হয়েছে এটা? আমেরিকার কারণে, চীনের কারণে, রাশিয়ার কারণে, সুনির্দিষ্টভাবে একটা দেশের কারণে, পার্শ্ববর্তী দেশের কারণে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই ধ্বংস হওয়ার পিছনে প্রত্যেকটা বিদেশি রাষ্ট্রের ভূমিকা ছিল, কিন্তু নম্বর কম, 10 নম্বর, 15 নম্বর। ভারতের নম্বর কিন্তু 90 নম্বর এখানে। তো এবং আগামী দিনেও চ্যালেঞ্জটা কার পক্ষ থেকে আসতে পারে? এটা আমাদের সংকট আর হামাসের সংকট খুব কাছাকাছি, কিন্তু এক না। ফিলিস্তিনিদের সংকট, বাংলাদেশের সংকট কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জমানায় দুটো ভবিষ্যৎবাণী করছেন কিনা? হ্যাঁ, দুটো এলাকাকে সুনির্দিষ্টভাবে তিনি বলে দিয়েছেন। ওটাও ওই হাদিস থেকেও বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে আমাদের সিকিউরিটি ইন্টারেস্ট, যেটা সিকিউরিটি ইন্টারেস্ট, আমাদের নিরাপত্তার যে স্বার্থ, এটাকে সেনাবাহিনী বলে থাকে এই কথাটা। যে আমাদের সিকিউরিটি বিষয়টা, এই শব্দটা একদম সামরিক শব্দ, আমাদের রাজনৈতিকভাবে এরা ব্যবহার করে থাকে। তো আমাদের নিজস্ব জাতীয় নিরাপত্তা তারা বলে থাকে, ন্যাশনাল সিকিউরিটি। খুব তাদের মুখে শুনবেন জঙ্গিবাদ, ন্যাশনাল সিকিউরিটির থ্রেট। শয়তান কোথাকার জঙ্গিবাদীরা এই বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি ধরলাম, এখানে কিছু বাস্তবতাও আছে। বাস্তবতার পরিমাণ কতটুকু? 10%, ধরলাম 25%।
জঙ্গিবাদের বিষয়টাকে এখানে 100% এখানে। তো আমাদের একজন শেখ রাহিমাহুল্লাহ বিংশ শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বলেছিলেন যে বাঘ এসে আমার সন্তানকে নিয়ে গেল, কামড়িয়ে ছিঁড়ে ফেললো। তখন আমি মা হিসেবে বাঘকে আমি খামচে ধরলাম, বাঘকে আমি আমার নখ দিয়ে একটু আঁচড় দিলাম, তো বাঘের গায়ে কিছু আঁচড় লেগেছে, আঁচড়। তো সারা দুনিয়া চিৎকার করে উঠলো, দেখো দেখো হিংস্র মেয়েটা, হিংস্র মেয়েটা, হিংস্র মেয়েটা, বাঘকে আঁচড় দিয়েছে, বাঘকে আঁচড় দিয়েছে। অথচ বাঘ কিন্তু আমার সন্তানকে খেয়ে ফেলেছে, টুকরো করে ফেলেছে। এটা নিয়ে আমরা কথা বললাম না। এই দেশে আমি ধরে নিলাম জঙ্গিবাদের কিছু আঁচড় এই দেশে পড়েছে। হ্যাঁ, ইসলামের নামে কিছু হতে পারে এখানে, সেটা শরিয়া আইন অনুযায়ী কি হবে না সেই আলাপটা পড়ে আমি অবশ্যই ধরলাম এটা আছে। এই আচরণ কতটুকু, এই আক্রমণটা কতটুকু, আর বিগত দিনের রাজনৈতিক যে হত্যাকাণ্ড, মাত্র যারা এক সপ্তাহের মধ্যে 1000 লোককে হত্যা করে ফেললো, এদেরকে কেউ জঙ্গি বললো না, এখনো বলতেছে এদেরকে জঙ্গি। এখনো হাসিনাকে কেউ জঙ্গি বলতেছে, এই পুলিশকে কেউ জঙ্গি বলতেছে। কোন একটা বাহিনী নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এবং বলা হচ্ছে যে ছাত্রলীগের রাজনীতি হবে। এটা আমাদের এই সুশীল যাদের কোনো আন্দোলন ভূমিকা ছিল না, এরা এখন সব উপদেষ্টা হয়ে গেছে। এখন আমরা 16 বছর মাইরে খাইও কিছু হইতে পারি নাই, আর এরা আন্দোলন না গিয়েও এসি রুমে থেকে হঠাৎ করে দেখেছে, বলে আসলে কি আমি উপদেষ্টা, বিশ্বাস করতেছে, বউকে বলতেছে। হ্যাঁ, তো এরা বলছে আওয়ামী লীগকে স্পেস দিবে। যে আওয়ামী লীগের হাতে হাজারো মানুষের রক্তের খুন, এটা একটা জঙ্গিবাদী সংগঠন। তাও আমি বলছি না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি আমি এখন দিচ্ছি না, এই জন্য যে আমি তাদেরকে দাওয়াতের স্পেস দিতে চাই, দাওয়াতের স্পেস দিতে চাই। আমি চাই আওয়ামী লীগকে আমরা স্পেস দিতে চাই, ইসলামিক আওয়ামী লীগ হয়ে যাক, এটা মুসলমান হয়ে যাক, তওবা করুক। তো নিরাপত্তার থ্রেট, ভূরাজনৈতিক, আমার শিরোনামটা হচ্ছে ভূরাজনৈতিক হুমকি। এই ভূরাজনৈতিক হুমকির মধ্যে বারবার আমাদের বিভিন্ন এনজিওর পক্ষ থেকে, সুশীলদের পক্ষ থেকে, এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শব্দ বলা হয় যে জঙ্গিবাদ আমাদের ন্যাশনাল সিকিউরিটি। এগুলো মাদ্রাসা ছাত্র বাইরের শব্দগুলো শিখে নেবেন। আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, এটা হুমকি, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই শব্দটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। জাতীয় নিরাপত্তার হুমকির জন্য অতীতের সংগঠনগুলো যেগুলো ছিল, ইসলামী সংগঠন যেগুলো বেশিরভাগ নিষিদ্ধ হয়ে গেছে, এরা কতটুকু ক্ষতি করলো, আর বিদেশে আগ্রাসন কতটুকু ক্ষতি করলো, সেটা কোনো তার একটা ইয়ে নেই তাদের সামনে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তারা না বললেও আমাদেরকে সতর্ক হতে হবে। তো ভূরাজনৈতিক যে চ্যালেঞ্জটা আমাদের জন্য অতীতে যারা করেছে, আগে যে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ যাদের পক্ষ থেকে আসছিল, ভূরাজনৈতিক হুমকি যাদের পক্ষ থেকে আসছিল, ভবিষ্যতে কিন্তু ভূরাজনৈতিক হুমকি তাদের পক্ষ থেকে আসতে পারে। এখন কথা হলো আমরা এটাকে কীভাবে ফাংশন করব, কীভাবে ফাংশন করব। এই ফাংশনটা করতে হবে আমাদেরকে দুটো পদ্ধতি দিয়ে। একটা হলো চোখে চোখ রেখে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা। আরেকটা হলো ভদ্রতার খাতিরে, সৌজন্যতার খাতিরে তার সাথে বন্ধুত্ব স্থাপন করা, তার চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকা। এখন আমি 4টা দেশের নাম নিয়েছি, চীন, আমেরিকা, ভারত, মায়ানমার। এই রাষ্ট্রগুলোর মধ্যে সব রাষ্ট্রকে এক সমান, যাদের আমরা এই রাষ্ট্রগুলোর সাথে আমরা কি আচরণ করব। আমি আবার বলছি, ভূরাজনৈতিক আলাপে এই রাষ্ট্রগুলো নামগুলো আমাদের মনে রাখতে হবে। আমেরিকা আমাদের এখান থেকে অনেক দূরে, কিন্তু পলিটিক্সের কারণে সে হাজির এখানে। চীনের কারণে আমেরিকা এখানে হাজির, চীনের শত্রু হিসেবে আমেরিকা এই অঞ্চলে হাজির, ভারতের মিত্র হিসেবে আমেরিকা এখানে হাজির। সেজন্য আমেরিকা দূরে থাকলো, আমেরিকা ফিজিক্যালি আমেরিকা দূরে হলো ভৌগোলিকভাবে, আমেরিকার কূটনৈতিক অঙ্গনে আমেরিকা এখানে হাজির, চায়নার কারণে এবং কি ভারতের কারণে। এই দুটো রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রের মিত্র হিসেবে, 8টি রাষ্ট্রের শত্রু হিসেবে আমেরিকা এখানে হাজির। বাংলাদেশ হিসেবে এটা কোনো গণার, বাংলাদেশ আসলে কোনো এরকম গুরুত্বপূর্ণ বিষয় না যে এই আমেরিকা এখানে কোনো কিছু ম্যাটার করবে এখানে। কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হলে আমেরিকা অনেক দূরে এখানে। কিন্তু এই দুটা রাষ্ট্র চীন এবং ভারত আমেরিকাকে এখানে প্রাসঙ্গিক করে দিয়েছে আমাদের জন্য। সুতরাং জিওপলিটিক্যাল আলোচনায়, যদি আমি আগে বলেছি এটা আঞ্চলিক কিছু রাষ্ট্রকে নিয়ে এটা হয়ে থাকবে, আমেরিকা আমাদের আঞ্চলিক সীমানার বাইরে থাকলেও আমেরিকা তার কূটনীতির মধ্য দিয়ে এটা বরাবরই আমেরিকা হাজির এবং ইফেক্টিভলি এখানে হাজির আছে এখানে। সুতরাং ভূরাজনৈতিক আলাপে চীন এবং ভারতের পাশাপাশি আমেরিকাকে বরাবর এখানে হাজির করতে হবে। এরপর মায়ানমার। এখন আমাদের আচরণ কার সাথে কীভাবে হবে, আমি আবার বলছি যে আমরা যখন আলাপ করব পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিয়ে কথা বলবো, সাথে সাথে আমরা সিরাত থেকেও কিন্তু আমরা উদাহরণ টেনে নিয়ে আসবো। পলিটিক্যাল সায়েন্সে আসেন আপনি,
আপনি একদম রাজনৈতিক সেন্স থেকে বলি, আমরা আমেরিকার সাথে যে আচরণ করবো এই আচরণ মায়ানমারের সাথে করবো না। মায়ানমারের সাথে যে আচরণটা হবে সেটা চীনের সাথে হবে না। চীনের সাথে যে আচরণ হবে সেটা ভারতের সাথে হবে না। কেন হবে না? এই আচরণটা দ্বিপাক্ষিক আচরণ। এই আচরণটা আমি যে করব তাদের সাথে, এই আচরণটা ডিপেন্ড করে তারা কি আচরণ করতেছে তার উপরে। এখানে আপনারা যারা আছেন, আপনারা ধরুন আমার শত্রু, যে যে পর্যায়ে যে লেভেলে আমার সাথে শত্রুতা করবে আমি তার সাথে আচরণটা ওই পর্যায়ে করব। ধরুন আমি রিমান্ডে ছিলাম, রিমান্ডে আমাকে এই এসপি শাহাদত, এডিশনাল এসপি, সে আমাকে লাঠি দিয়ে মেরেছে, আঘাত করছে, স্টাম্প দিয়ে, সবচেয়ে বেশি আঘাত করছে। আমার জীবন 50 বছর বয়সে আমাকে কেউ এত জোর আমাকে পিটাইনি। কিন্তু আল্লাহর কসম আমি কিন্তু তাকে বদম শত্রু মনে করি না। একটা পাগল উন্মাদ আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছিল, হয়তো ক্যামেরায় পুলিশে ঢুকছে, এগুলোকে মাফ করা যাবে। এই সন্ত্রাসী মাসুম এই কিন্তু গুলি করছে আমাদেরকে। শাহরিয়ার কবির কিন্তু আমাকে পিটাই নাই, সে লাঠি দিয়ে আমাকে আঘাতও করে নাই। এবং আমার এমনও জানা যায় হারুনকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলে প্রকাশ্যে সে কিছু বলছে। কিন্তু সে পুরো মুসলিম, বঙ্গীয় মুসলিম পুরো কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য সব রকম চক্রান্ত করছে। এখন যে পুলিশ আমাকে মেরেছে সে আমার বড় শত্রু, নাকি যে আমার পুরো জাতিকে ধ্বংস করার যে মাস্টার প্ল্যান তৈরি করেছে সে আমার বড় শত্রু? এখানে আমাকে বুঝতে হবে যে আচরণের দিক থেকে, যে এই আচরণের দিক থেকে যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো আমাদের দিকে যারা যতটুকু কনস্পাইরি নিয়ে আসতেছে, আমাদের যারা যতটুকু ষড়যন্ত্র করতেছে, এগুলো আমাদেরকে ভালো হবে, সতর্ক থাকতে হবে। এই রাষ্ট্র কিন্তু ইসরায়েলের উপদেষ্টা, এই রাষ্ট্র কিন্তু তার কিছু মূল্যবোধ আমাদেরকে দিতে চায়, একটা মডারেট ইসলাম দিতে চাইতেছে আমাদেরকে, ঠিক কিনা? হ্যাঁ, এমন একটা বিভাজন করতে চাই, এরা জঙ্গিবাদী মুসলমান, এরা হচ্ছে মডার্ন মুসলমান। এটা আমেরিকার প্রকল্প। সতর্ক থাকতে হবে। ইসরায়েলের বন্ধু, সতর্ক থাকতে হবে। পুঁজিবাদী আগ্রাসন, সতর্ক থাকতে হবে। সুদ, নারী, ট্রান্সজেন্ডার ইত্যাদিতে সতর্ক থাকতে হবে। তার সাথে চোখে রেখে ওইভাবে ওই পর্যায়ে যাওয়া যাবে না এখন, কারণ এই শত্রু স্মার্ট এবং সে ডাইরেক্ট কিন্তু এগ্রেসিভ ওইভাবে না। আর কিছু দেশ আছে এই অঞ্চলে, এদের সাথে কিন্তু কৌশলগত সম্পর্ক, মিত্রতা, আমাদের কোনো কোনো দল বলেছে যে আমরা ওই দেশের সাথে সম্পর্ক রাখতে চাই। ভাই, আপনি যতই ভদ্রতার বয়ান দেন না কেন, আপনাদেরকে ফাঁসির লটকানোর পিছনে তাদের এই রাষ্ট্রের ভূমিকা ছিল। ফাঁসির মঞ্চে চলে গেছেন, এখনো বলতেছেন যে এদের সাথে আমাদের কি রাখতে হবে, আমরা এদের শত্রু না, আমরা এরকম না, এর বললে আপনি এগুলো। এবং আমি গতকালকে ঢাকাতে কয়েক জায়গায় ছিলাম, এরা আমাদের হেফাজত ইসলামের লোক না, এরা আমাদের অন্য ইসলামিক দলের লোক। তো আলহামদুলিল্লাহ ওখানকার অনেক ইয়েরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আইনজীবীরা আছেন, তারাই বলতেছেন যে এই শত্রুর সাথে, বুঝতেছেন আমি কার কথা বলতেছি? হ্যাঁ, এই শত্রুর সাথে, এই দেশটার সাথে চোখ রেখে কথা বলতে হবে। এটা আমার জিও পলিটিক্স, এটা আমার রাজনীতি। চোখ রেখে কথা বল। আমার ভাই, আজকে আপনাদের সবার থেকে ওয়াদা নিতে চাই, এই রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেই ভারতের সাথে সৌজন্যতার সম্পর্ক রাখবে, আমরাও ভদ্র, আমরা অভদ্র না, আমরা কূটনীতি বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূটনীতি করেন নাই কাফেরদের সাথে? কূটনীতি করছেন মক্কাতে, কূটনীতি করছেন মদিনাতে, কূটনীতি করছেন যুদ্ধের ময়দানে, সব জায়গায় কূটনীতি করছেন। আমরাও কূটনীতি বুঝি, কথা বলতে জানি। আমিও ওদের সাথে কথা হয়েছে, আমার অনেকবার রিমান্ডে কথা হয়েছে। আমরাও কথা বলবো, কিন্তু আমরাও তাদের সাথে সম্পর্ক একটা যোগাযোগ রাখতে চাই, ভারতের সাথে, যে কোনো রাষ্ট্রের সাথে কথা বলবো। কিন্তু যদি হীনমন্যতার কারণে এই রাষ্ট্র ভারতের সাথে এমন কোনো সম্পর্ক রাখতে চায়, হীনমন্যতার কারণে, আপনারা সকলে দাঁড়িয়ে যাবেন এবং রাষ্ট্রের চাপ তৈরি করবেন যে আমরা আপনাদের ওই সৌজন্যতাকে আমরা পাত্তা দিতে চাই না, যে সৌজন্যতা, ভদ্রতা আমাদের নিরাপত্তাকে ধ্বংস করে দিবে। আমরা এই রাষ্ট্রকে বাধ্য করব এই শত্রুর সাথে চোখ রেখে কথা বলেন। আমার ভাইরা, তিস্তার পানি, এই যে নদী আছে, ভারতের সাথে পাকিস্তানেরও তো নদীর হিসাব নিকাশ আছে। আমি পাকিস্তানে পড়ালেখা করেছি, জিন্দেগিতে ভারত এক বিন্দু পরিমাণ পানি পাকিস্তানকে কম দেয় নাই, কারণ পাকিস্তান বন্দুকের ভাষায় কথা বলেছে তার সাথে। সুতরাং তিস্তার পানি, বন্দুকের ভাষায় তিস্তার পানি আমরা নিয়ে আসবো। বন্দুকের ভাষায় কথা বলে আমরা আমাদের সমস্ত অধিকার আদায় করবো। আমরা সীমান্তে তোমরা যদি কোনো কেউ হত্যা করো, আমরাও ওখান থেকে কেউ আসছে তার ব্যাপারে আমরা কিন্তু কঠিন ব্যবস্থা নেব। এরকম বার্তা ক্লিয়ার। তোমার দেশে ওদের হেলিকপ্টার আসবে, মিয়ানমারের হেলিকপ্টারকে কেন ফেলে দেবেন না আপনারা? মিয়ানমারের হেলিকপ্টার ঢুকছে, বাংলাদেশ সেনাবাহিনীর দরকার ছিল, ভূপাতিত করে হেলিকপ্টারকে ফেলে দেওয়া দরকার ছিল, তখন তারা স্যালুট করতো আপনাকে। কুটে দিছি কেন আমাদেরকে? হ্যাঁ, যুদ্ধের একটা অংশ হচ্ছে আলোচনা, এবং আপোষের একটা অংশ হচ্ছে যুদ্ধ। আপোষের একটা অংশ হচ্ছে যুদ্ধ, যুদ্ধের একটা অংশ হচ্ছে আপোষ। আপনি আমার শত্রু, আপনার সাথে আমার লড়াই হবে, মারামারি, গোলাগুলি হবে, কিন্তু একটা পর্যায়ে আপনার সাথে আমি আপোষ করবো।
আপনার সাথে আমি আপোষ করতে চাই, কিন্তু একটা পর্যায়ে আমি সামরিক পন্থা আমি কিন্তু থ্রেট দেবো আমি আপনাকে। ছবিগুলো দেখা যায়, আমাদের সৈনিকরা সিলুট করে এদেরকে, এরা মুড় নিয়ে দাঁড়িয়ে থাকে বিএসএফ এর বাহিনীরা।